আজকে ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কিভাবে অসঙ্গতি তলযুক্ত ভূতাত্ত্বিক মানচিত্রের প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হয়। তো আমার কাছে যে ভূতাত্ত্বিক মানচিত্রটি রয়েছে, এই ভূতাত্ত্বিক মানচিত্রে দুটো ভূতাত্ত্বিক সময়কালের শিলাস্তর রয়েছে। একটা হচ্ছে এই ডেভোনিয়ান সময়কালের, আর একটা হচ্ছে কার্বনিফেরাস সময়কাল। তো এইখানেতে দেখো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে মানচিত্র যেটা রয়েছে, এই মানচিত্রের এই যে নিচের দিকের এই যে অংশটা যেটা রয়েছে, এই অংশের যে ফরমেশনটা, এই অংশের ফরমেশনটা হচ্ছে ডেভোনিয়ান সময়কালের ফরমেশন। এবং এখানেতে যে শিলাস্তরগুলো রয়েছে, এখানকার ইন্ডেক্স দেখে আমরা খুব সহজেই হচ্ছে এই যে অংশটা আছে, এই অংশের যে শিলাস্তরের যে সৃষ্টির যে সময়কালটা সেটা আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে ডেভোনিয়ান পিরিয়ড, মানে ডেভোনিয়ান সময়কাল। এরপরেতে দেখো, ওপরের দিকের যে অংশটা রয়েছে এই মানচিত্রের, এই ওপরের দিকের অংশটা হচ্ছে এই কার্বনিফেরাস সময়কালের হচ্ছে ফরমেশনটা রয়েছে। এখানেতে দেখো, এখানে তো 5টা শিলাস্তর আছে এবং এই 5টা শিলাস্তর হচ্ছে কার্বনিফেরাস সময়কালেতে এটা সৃষ্টি হয়েছে। তো এবার দেখো, যে অসঙ্গতি থাকে, যে আনকনফর্মিটি থাকে, আনকনফর্মিটির মাধ্যমেতে আমরা দুটো ভূতাত্ত্বিক সময়কালের যে ফরমেশন তাকে আলাদা করতে পারি। এবার এই ম্যাপটাতে হচ্ছে তেমনই একটি আনকনফর্মিটি রয়েছে। তো সেটাকে সবার আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোন জায়গাতে এই আনকনফর্মিটিটা রয়েছে। এবার দেখো, আনকনফর্মিটি কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে চিহ্নিত করবে তার উপরেতে অলরেডি আমার একটি ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা খুব সহজেই কিভাবে এই আনকনফর্মিটি শনাক্তকরণ করতে হয় সেটা তোমরা শিখে যাবে। এবার দেখো, এখানেতে আমি একটু ছোট করে এখানে বলে রাখি যে দেখবে, যেখানেতে তিনটে শিলাস্তরের মানে তিনটে শিলাস্তরের মানে জংশন পয়েন্ট যে জায়গাটাতে হবে, ঠিক সেই জায়গাগুলো হচ্ছে আনকনফর্মিটি বা অসঙ্গতিকে নির্দেশ করে। তো দেখো, এইখানেতে আমাদের এই যে মানচিত্রটি রয়েছে, এই মানচিত্রের এই মাঝামাঝি জায়গাতে এই যে অংশটা যেখানে রয়েছে, এই জায়গাটাতে তোমরা লক্ষ্য করো, দেখো এইখানটাতে নিচের দিকেতে আমরা দেখলাম যে এটা ডেভোনিয়ান সময়ের ফরমেশন, আর ওপরেরটা হচ্ছে কার্বনিফেরাস। এবার এইখানটাতে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে লাইনটা যেটা রয়েছে, দেখো এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনটা হচ্ছে আনকনফর্মিটি প্লেন। তো এবারেতে দেখো, এইখানটাতে কি করে আমি বুঝলাম, এখানেতে দেখো এই যে একটা সময়কালের শিলাস্তর এখানেতে এসে শেষ হয়ে যাচ্ছে এবং আর একটা সময়কালের শিলাস্তরের ফরমেশন হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এবং এখানে দেখো তিনটে সময়কালের শিলাস্তরের ফরমেশন এখানেতে রয়েছে। এই যে এইখানটাতে দেখো, লক্ষ্য করলে এই যে পয়েন্টগুলো রয়েছে, দেখো এখানটাতে এই ইন্ডেক্স দেখে যদি দেখো, আমি একটা পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটাতে এই যে তিনটে করে ডট যেটা রয়েছে, এটা হচ্ছে এই ডেভোনিয়ান সময়কালের মিডিল শেলের ফরমেশন এই জায়গাটাতে। তারপর দেখো, এইখানেতে একটা একটা করে যে ডট রয়েছে, এটা হচ্ছে লোয়ার স্যান্ডস্টোনের ফরমেশন এখানেতে রয়েছে। আর এই ওপরের দিকটা যদি তোমরা লক্ষ্য করে দেখো, এই জায়গাটাতে হচ্ছে এটা হচ্ছে লোয়ার মার্ল, এই যেটা হচ্ছে কার্বনিফেরাস সময়ের তৈরি হয়েছে। এবং এখানে যে প্রত্যেকটাতে দেখো, এখানেতে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলো হচ্ছে তিনটে তিনটে করে দেখো, এখানেতে এই পয়েন্টগুলোতে তিনটে করে শিলাস্তরের জংশন পয়েন্ট এখানটাতে হয়েছে এরকম ভাবে। তো এইরকম ভাবে তিনটে করে শিলাস্তরের জংশন পয়েন্ট যেখানেতে দেখতে পাবে, সেই বরাবর হচ্ছে এই আনকনফর্মিটিটা তৈরি হবে। তো আনকনফর্মিটি যেটা আর একটাও খুব সহজে বোঝা যায়, যেটা হচ্ছে দেখো এই যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সেতে যদি দেখা যায় যে এরকম দুটো বা তিনটে ভূতাত্ত্বিক সময়কালের ফরমেশনের শিলাস্তরের ইন্ডেক্স দেওয়া আছে, তাহলেও আমরা বুঝে যাই যে এই ম্যাপটাতে আনকনফর্মিটি অবশ্যই আছে। শুধু দরকার হচ্ছে সেই লাইনটা বা সেই তলটাকে খুঁজে বার করা। তো আনকনফর্মিটি বার করার পর আনকনফর্মিটিটাকে আমরা একটা অন্য কালার দিয়ে সবার প্রথমেতে চিহ্নিত করে নেব। তো এখানেতে তোমরা লাল কালারের পেন্সিল ব্যবহার করতে পারো, যেটা দিয়ে এই যে আনকনফর্মিটি যে প্লেনটা রয়েছে, যে বেডিং প্লেনটা হচ্ছে আনকনফর্মিটিকে নির্দেশ করছে, সেই বেডিং প্লেনটাই হবে হচ্ছে আনকনফর্মিটি প্লেন। তো এবারেতে দেখো, এখানটাতে আমি করব কি, এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটাতে এই আনকনফর্মিটিটাকে আমি এই বরাবর হচ্ছে
এই লাল কালি দিয়ে আমি এটাকে আলাদা করে দেবো, কারণ জিওলজিক্যাল ম্যাপ যেহেতু সম্পূর্ণ কালো কালি দিয়ে যেহেতু প্রিন্ট করা হয়, কালো রঙের থাকে, সেই জন্যে এই আনকনফর্মিটি বা লাইনটাকে চিহ্নিত করা একটু অসুবিধা হয়ে যায়। তো যে কারণে এতে আনকনফর্মিটি চিহ্নিত হয়ে যাওয়ার পর যখন তুমি বুঝতে পারছো যে আনকনফর্মিটি লাইনটা তুমি শনাক্তকরণ করে ফেলেছো, তো সঙ্গে সঙ্গে কি করবে, এটা অন্য কোনো পেন্সিল দিয়ে, বিশেষত লাল কালারের পেন্সিল দিয়ে এটাকে মার্ক করে নেবে। তাহলে দেখবে আর এইটাতে সমস্যা তৈরি করবে না। না হলে এটাকে স্বাভাবিক একটা বেডিং প্লেন ধরে অনেক সময়তে আমরা কাজ করে ফেলি, এবং যেটাতে পরে যখন ওই শিলাস্তরের ভঙ্গিগুলো যখন আমরা প্রস্থচ্ছেদেতে যখন আমরা স্থাপন করব, সেই সময়তে সমস্যা দেখা দেবে। তো দেখো আমি এখানেতে এই পেন্সিল দিয়ে, লাল কালারের পেন্সিল দিয়ে আমি আনকনফর্মিটি যে লাইনটা আছে এটাকে আমি শনাক্তকরণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দুটো যে সময়কালের শিলাস্তরের যে ফরমেশন, তার যে শিলাস্তরের যে ভঙ্গিটা আছে সেটা সম্পূর্ণ আলাদা। এবারেতে দেখো, যদি তোমরা সরাসরি ম্যাপ দেখে চিনে নিতে পারো যে দুটো সময়কালের শিলাস্তরের যে ফরমেশন হয়েছে সেটা কি ধরনের ভূতাত্ত্বিক গঠন, তাহলে তো খুবই ভালো। আর না হলে যেমন আছে সেইভাবেই হচ্ছে প্রস্থচ্ছেদ অঙ্কন করে শিলাস্তরের ভঙ্গিকে স্থাপন করলে তারপরেতেও দেখে আমরা বুঝে যাব যে কি ধরনের গঠন তৈরি হয়েছে। তো এখানে দেখো দেখেই বলে দেওয়া যায়, যেহেতু একই রকমের ফরমেশন দুপারেতে হয়েছে। দেখো এই নিচের দিকের যে অংশ যেটা রয়েছে এই ডেভোনিয়ান সময়কালের, তো এটা হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচার। নিচের দিকের এইটা দেখো একটা কেন্দ্রীয় শিলাস্তরের দুপাশেতে, ডান দিক বাঁ দিকে দুপাশেতেই দেখো একই রকমের ফরমেশন রয়েছে। তো এরকম যদি পর্যায়ক্রমিকভাবে একটা কেন্দ্রীয় শিলাস্তরের দুপাশে একই রকমের ফরমেশন যদি হয়, তাহলে এটা নিঃসন্দেহে হচ্ছে ভঙ্গিল গঠন বা ফোল্ডেড স্ট্রাকচার। আর এর উপরের দিকে দেখো এই যে কার্বনিফেরাস সময়কালের যে অংশ যেটা রয়েছে, এই কার্বনিফেরাস সময়কালের এই অংশটা, এটা দেখো এইটা হচ্ছে তোমার এই যে দেখো প্রত্যেকটা এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনকে এই কন্টুর লাইনগুলো কাট করেছে, এবং এই যে কন্টুর লাইনের ভি এবং বেডিং প্লেনের ভিটা একই দিকে রয়েছে। তো যে কারণে দেখো এই জায়গাটাতে, আর তো এর থেকেও আমরা এইটা যে একনত ভূতাত্ত্বিক যে গঠন সেটাকে আমরা শনাক্তকরণ করতে পারি। তো এইভাবে হচ্ছে এই ফোল্ডেড স্ট্রাকচার এবং ইউনিক্লাইনাল স্ট্রাকচারকে শনাক্তকরণ করা হয়। এর ওপরেও আমার অলরেডি ভিডিও আছে, আমি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি কিভাবে ফোল্ডেড এবং ইউনিক্লাইনাল স্ট্রাকচার তোমরা শনাক্তকরণ করবে। তো সেই ভিডিও দুটো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও, জিওলজিক্যাল ম্যাপের প্লেলিস্টে রয়েছে ভিডিওটা। তো সেখান থেকে দেখলে তোমরা খুব সহজেই হচ্ছে কিভাবে এই ভূতাত্ত্বিক গঠনকে শনাক্তকরণ করতে হয় তোমরা শিখে যাবে। এবারেতে দেখো আসি হচ্ছে আমাদের যে সেকশন লাইন যেটা রয়েছে ভূতাত্ত্বিক মানচিত্রের উপর থেকে, এই সেকশন লাইনটা দেখো এখান থেকে এই যে এই নিচ থেকে এই যে এখান থেকে এ এবং তারপরেতে এখানেতে হচ্ছে বি, তো এই বরাবর রয়েছে, এবং এই সেকশন লাইন বরাবরই আমাদেরকে এই যে সমোন্নতি রেখা বা কন্ট্যুর লাইনগুলো যেখানে যেখানে কাট করেছে সেগুলোকে তুলতে হবে স্ট্রিপ কাগজে, এবং তারপরেতে বেডিং প্লেনগুলোকেও যেখানেতে এগুলো কাট করেছে সেটাকে তুলতে হবে, এবং তারপরে স্ট্রাইক লাইন টেনে আমাদের নতির দিক এবং পরিমাণটা নির্ণয় করতে হবে। তো তারপরে দেখো পরপর এই কাজগুলো আমি করছি, এবং তার জন্য তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবার দেখো ফার্স্টেতে আমরা কি করব, আমাদের প্রথম যে কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রস্থচ্ছেদ আঁকার জন্য আমরা কি করব, প্রস্থচ্ছেদ আঁকার জন্য আমরা একটা স্ট্রিপ কাগজ নেব, এবং সেই স্ট্রিপ কাগজেতে আমরা এই যে সেকশন লাইন বরাবর যে সমোন্নতি যে রেখাগুলো রয়েছে যেগুলো কাট করেছে সেই কাটিং পয়েন্ট অনুযায়ী সমোন্নতি রেখাগুলোকে এই স্ট্রিপ কাগজের উপর তুলে নেব। এবার দেখো এখানেতে যেটা করবে ফার্স্টেতে দুটো যে প্রান্ত আছে এই দুটো প্রান্তকে সবার প্রথমেতে তোমরা হচ্ছে মার্ক করে নেবে, এবং মার্ক করে নিয়ে তারপরেতে তোমরা হচ্ছে এই কাজটা করবে। তো দেখো প্রথমেতে আমি হচ্ছে এই দুটো প্রান্ত এখানেতে মার্ক করে নিচ্ছি। ফার্স্টেতে এই দুটো প্রান্ত এ এবং বি, ফার্স্ট কাজ হচ্ছে এইটা।
যে এ এবং বি এই দুটো প্রান্তকে মার্ক করে নেবে। এবং মার্ক করে নেওয়া হয়ে যাওয়ার পরেতে তোমরা কি করবে, তোমাদের এই যে সমোন্নতি যে রেখা যেগুলো রয়েছে সেই সমোন্নতি রেখাগুলোকে ভালো করে দেখে নেবে যে কোথায় কোথায় কাট করেছে। প্রথমে কাটিং পয়েন্টগুলোকে মানে তাড়াতাড়ি মার্ক করে নেবে যেখানে যেখানে কাট করেছে। তারপরে ভ্যালুগুলো ম্যাপ থেকে দেখে দেখে লিখবে। দেখো এইখানটাতে এই সমোন্নতি রেখাটা একদম এই যে আনকনফর্মিটির একদম পাশ থেকে একটা সমোন্নতি রেখা এখান থেকে কাট করেছে এই জায়গাটার থেকে। আর আনকনফর্মিটি লাইনটাকেও তুলে নেবে। এটাকে কি করবে, এরকম একটু মানে এই ক্রিস ক্রস জিগজ্যাগ টাইপের করে এই জায়গাটাতে এরকমভাবে মার্ক করে নেবে যাতে আনকনফর্মিটি লাইনটা তোমরা আলাদা করে বুঝতে পারো। তারপর দেখো যেখানে যেখানে এই কন্টুরগুলো কাট করেছে আবারও সেই একই রকমভাবে এখানেতে তুলবে। এবং তারপরেতে দেখো এটা হলো, এবং পরপর তুলতে থাকবে যেখানে যেখানে কাট করেছে কন্টুরগুলো সেই জায়গাতে। এইখান থেকে একদম এই কন্টুর লাইনগুলোকে তুলে নেবে পরপর। এরপরেতে দেখো যেগুলো সরাসরি তোমরা হচ্ছে ভ্যালু দেখতে পাচ্ছ এখানেতে, সেই ভ্যালুগুলোকে বসিয়ে দেবে। যেরকম দেখো এখানটাতে হচ্ছে 600 ফুটের কন্টুর, তারপরেতে এটা 500 ফুট, তারপরেতে এটা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা পরে দেখছি। আচ্ছা, এটা হচ্ছে 600 ফুটের কন্টুর, তারপরে এটা হচ্ছে 700, আচ্ছা এইটা হচ্ছে 800, আর 800 যেটা আছে এটা এদিক থেকে এসে আবার এদিকে ঘুরে এসেছে, তার মানে এই দুটোই হচ্ছে 800 হবে, এবং এটা হচ্ছে 700। এবারেতে যেগুলো আমরা হচ্ছে পাইনি, যে কন্টুরগুলোর ভ্যালু হচ্ছে আমরা পাইনি, সেগুলোকে আমাদের এবারেতে দেখতে হবে। এবার দেখো স্ট্রিপ কাগজটাকে একটু সরাবে। তো দেখো এখানেতে এই যে কন্টুর লাইন যেটা রয়েছে এই কন্টুর লাইনটার ভ্যালু হচ্ছে 600, তো 600 হলো এটা। আচ্ছা এইটা দেখো এখানেতে এই যে কন্টুর লাইনটা এটা হচ্ছে 700 এই জায়গাটাতে, তো এটা হচ্ছে 700। আচ্ছা এইটা হচ্ছে 800, এই যে এখানটা থেকে কন্টুর লাইন যেটা রয়েছে এই 800 কন্টুর লাইন এটা। আচ্ছা এই 800 কন্টুর লাইনটা এই দিক থেকে আবার দেখো এখানেতে ঘুরেছে, তো যে কারণেতে এটাও হচ্ছে 800 হবে। আচ্ছা এখান থেকে একটা ছোট্ট কন্টুর লাইন গিয়েছে এই যে এইখান থেকে, এই যে এইটা এই কন্টুর লাইনটা দেখো এইটা এদিক থেকে এরকমভাবে ঘুরেছে। এই যে 700 যে কন্টুর লাইন যেটা রয়েছে 700 কন্টুর লাইনটা এদিক থেকে এসে এদিকে ঘুরেছে, তো যে কারণে এটাও হচ্ছে 700 হবে। তারপরে আনকনফর্মিটির পাশেতে দেখো আরেকটা কন্টুর আছে এবং এটা হচ্ছে 600। দেখো এই যে কন্টুর লাইন যেটা রয়েছে এই কন্টুর লাইনটা ঘুরে এদিক থেকে এসে এখানেতে এসছে, তো আনকনফর্মিটির পাশেতে এই যে কন্টুর যেটা এটা হচ্ছে 600। তারপরে দেখো এই যে 600 যেটা হলো 600-র পরেতে যেটা হবে সেটা হচ্ছে তোমার এটা হলো, এবার এইটা দেখো কত হচ্ছে, এইটা হচ্ছে 500। তো দেখো এই যে এই কন্ট্রোল লাইনটা যেটা এসছে এটা এখান থেকে ঘুরে এই যে 500, আর এদের এখানেতে এইটা তো 600 একদম আনকনফর্মিটি পাশ থেকে। তো দেখো এইরকম ভাবে আমরা কন্ট্যুরের সমস্ত ভ্যালুগুলোকে আমরা এখানেতে তুলে নিলাম এখানেতে। এবারেতে আমাদের পরের যে কাজটা হচ্ছে আমাদের একটা সাদা কাগজেতে এই যে প্রস্থচ্ছেদটা আছে এই প্রস্থচ্ছেদটাকে এই যে অঙ্কন করতে হবে। তো এর জন্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাদা কাগজ, যে কাগজেতে আমরা হচ্ছে এই প্রস্থচ্ছেদটা আঁকব। এবারেতে দেখো প্রস্থচ্ছেদ আঁকা আমি অলরেডিও দেখিয়ে দিয়েছি আমার অন্যান্য ভিডিওতে, তো যেটা দেখলে তোমরা প্রস্থচ্ছেদ কিভাবে আঁকতে হয় সেটা তোমরা শিখে যাবে। তো সেটা আর একবার দেখে নাও তোমরা এই ভিডিওতে যে কিভাবে হচ্ছে এই প্রস্থচ্ছেদ আঁকতে হয়। দেখো এখানেতে এই যে সাদা কাগজ এবং আমাদের যে স্ট্রিপ কাগজ যেটার উপরেতে আমরা এই ভ্যালুগুলোকে তুললাম। তো এবারেতে কি করবে, এখানেতে এই যে কাগজটাকে এখানেতে ঠিকঠাকভাবে স্থাপন করে নেবে। এই জায়গাটাতে স্থাপন করে নেওয়ার পরেতে হচ্ছে এই যে এ এবং বি এই যে দুটো যে পয়েন্ট যেটা রয়েছে এই এ এবং বি পয়েন্ট দুটো সবার প্রথমেতে মার্ক করে নেবে। মার্ক করে নেওয়ার পর হচ্ছে স্কেল দিয়ে একটা সমান্তরাল দাগ টেনে নেবে দুটো পয়েন্ট। তারপরেতে সমস্ত মাপ হচ্ছে ইঞ্চিতে নেবে। এটা নিশ্চয়ই জানো যে জিওলজিক্যাল ম্যাপেতে সমস্ত মাপ হচ্ছে ইঞ্চিতে হয়। তো এবারে কি করবে, এখান থেকে এই যে
এই যে প্রান্তটা আছে এটা হচ্ছে আমাদের এ, এটা লিখে নেবে তোমরা, এখানে এ, আর এটা হচ্ছে বি। এবারেতে স্কেল দিয়ে এই এ প্রান্ততে, এবার দেখো একটা জিনিস বলে দিই, এখানে হাইয়েস্ট যে কন্টুর রয়েছে তার উচ্চতা রয়েছে হচ্ছে 800 ফিট। তো এই 800 ফিট মানে হচ্ছে আমার 1000 ফিটের মধ্যে সবগুলো হয়ে যায়। তো আমি কি করব, এখানেতে এই যে 1 ইঞ্চির যে বিভাগ যেটা রয়েছে এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরের দিকে তুলব এবং এখানটাতে মার্ক করে দেব। অর্থাৎ এই যে অংশ এটা হলো, এটা হচ্ছে এই যে 0 আর এটা হচ্ছে 1000 ফুট এই জায়গাটাতে, আর এখানটাতে আমরা সংক্ষেপে লিখে দেবো হচ্ছে ফিট বলে। এটা হলো এই দিকটাতে। সেম একই রকম ভাবে এদিকেও হচ্ছে 1 ইঞ্চি এখান থেকে আমরা তুলে নেব। এবারেতে এটা হয়ে যাওয়ার পরেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টুরগুলোকে আমাদের এখানেতে তাদের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা অনুযায়ী আমাদের এখানেতে স্থাপন করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য এই 1 ইঞ্চির যে বিভাগ যেটা রয়েছে এই বিভাগেতে আমরা এখানেতে স্থাপন করব। এবং দেখো এখানেতে একটা দাগ হচ্ছে 100 ফুট করে। তো এখানে দেখো প্রথমটা আছে 600 ফুট, তার মানে 6টা দাগ হবে। তো 6 নাম্বার দাগেতে গিয়ে আমরা করব এটা পয়েন্টটা। তারপরে 500 ফুটেতে 5 নাম্বারটাতে ফের 500 ফুট আছে, তারপরেতে ফের 600 ফুট রয়েছে, তারপরে 700। আচ্ছা, আনকনফর্মিটিটা এখন তুলবো না, যখন বেডিং প্লেনগুলোকে তুলবো সেই সময়তে এটা স্থাপন করে দেবো। এটা 700 মানে একটু ওপরে উঠবে, তারপরেতে 800 আরেকটা দাগ ওপরে, তারপরেরটাও ফের 800। আচ্ছা, তারপরেরটাও হচ্ছে এই 800 হলো, তারপরেরটা হচ্ছে 700 মানে এই 5 6 7 7টা দাগ। তারপরেরটা হচ্ছে 600, 6টা ঘর, 6টা দাগ নিতে হবে। তারপরেরটাও তো 600, 6টা দাগ হবে। তারপরেতে আবার 700 মানে 7টা দাগ। তারপরে 800 হলো 8টা ঘর। তারপরেরটাতে ফের 800, তারপরেরটাতে হচ্ছে 700। এই হয়ে গেল। এবারেতে যেটা করতে হবে, এই যে বিন্দুগুলোকে স্থাপন করেছি এই বিন্দুগুলোকে হাত দিয়ে আমাদেরকে যোগ করে দিতে হবে। তো এই প্রত্যেকটা বিন্দুকে যদি আমরা এখান থেকে যোগ করে দিই তাহলে আমরা আমাদের যে প্রস্থচ্ছেদটা আছে সেই প্রস্থচ্ছেদটা আমরা পেয়ে যাব। এবং প্রস্থচ্ছেদটা পেয়ে যাওয়ার পর আমাকে এই প্রস্থচ্ছেদেতে শিলাস্তরগুলোকে তাদের ভঙ্গি অনুযায়ী আমাদেরকে স্থাপন করতে হবে। তো এখানেতে এটাকে যুক্ত করে দিলাম। দেখো এরকম ভাবে হাত দিয়ে তোমরা এটাকে যুক্ত করে দেবে। তো দেখো এইটা হয়ে গেল। এই হচ্ছে প্রস্থচ্ছেদটা, এটা হলো জিওলজিক্যাল ম্যাপের এই প্রস্থচ্ছেদটা এখানেতে আমরা এঁকে ফেললাম। এবারেতে আমাদের যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে এখানেতে শিলাস্তরের যে ভঙ্গিগুলো আছে সেই ভঙ্গিগুলো স্থাপন করতে হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিলাস্তরের যে বেডিং যে প্লেন যেটা রয়েছে সেই বেডিং প্লেনকে আমাকে এখানেতে তুলতে হবে। তো আবারও হচ্ছে আমাকে এই ম্যাপটা নিতে হবে এবং ম্যাপটা নিয়ে আমরা এই বেডিং প্লেনগুলোকে তুলব। তো এবারেতে একই রকম ভাবে যেভাবে এই প্রস্থচ্ছেদ রেখা বরাবর আমি যে সমোন্নতি রেখাগুলোকে তুলেছিলাম ঠিক একই রকম ভাবে এবারেতে আমরা এই বেডিং যে প্লেনগুলো রয়েছে সেই বেডিং প্লেনগুলোকে তুলব। তো দেখো প্রথম তুলব বলতে যেগুলো কাট করেছে সেইগুলোই তুলব। তো এইখানেতে একটা বেডিং প্লেন রয়েছে, এখানেতে আর একটা বেডিং প্লেন। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এখানেতে আনকনফর্মিটিটা তো এটা হলো, এটা আনকনফর্মিটি। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এই যে মাঝখান থেকে এখান থেকে একটা বেডিং প্লেন রয়েছে, এটাকে একটু লম্বা করে মোটা করে দিলাম এতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে একটা বেডিং প্লেন তৈরি রয়েছে। আচ্ছা, এইখানেতে দেখো এই জায়গাটাতে আর একটা বেডিং প্লেন রয়েছে, এই যে এইটা একটা বেডিং প্লেন রয়েছে, আর এইখানেতে আর একটা বেডিং প্লেন রয়েছে এই জায়গাটাতে। এবার দেখো এখানেতে ভালো করে একটু দেখে নাও বেডিং প্লেনগুলো ঠিকঠাক তুলেছো কিনা। দেখো এইটা একটা বেডিং প্লেন, মানে এটা একটা বেড, এইখানেতে এটা একটা বেড,
এইটা একটা বেড। আচ্ছা, তারপরেতে এই যে বেড হলো, এর মাঝখানেতে এই একটা বেড রয়েছে আনকনফর্মিটি থেকে, এইখানেতে একটা বেড, তারপরেতে এই একটা বেড রয়েছে বেডিং প্লেন। আচ্ছা, তারপরে এইটা একটা রয়েছে আর এটা একটা রয়েছে। তো ঠিকঠাকভাবেই সব তোলা হয়েছে। এবারেতে এই বেডিং প্লেনগুলোকে আমাদের কি করতে হবে, এই প্রস্থচ্ছেদেতে এখানেতে আমাদেরকে স্থাপন করতে হবে, কিন্তু তার আগে এর ভঙ্গিটা আমাদের জানতে হবে, যে কারণেতে এবারেতে আমাদের স্ট্রাইক লাইন টানতে হবে। তো এবারেতে স্ট্রাইক লাইন কিভাবে টানতে হয় জিওলজিক্যাল ম্যাপে, তার উপরেও আমার অলরেডি ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও, তাহলে খুব সহজেই বুঝে যাবে যে স্ট্রাইক লাইন কিভাবে টানতে হয়। তো দেখো এখানেতে এই স্ট্রাইক লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানেতে ফোল্ডেড স্ট্রাকচারও আছে এবং তার সঙ্গে সঙ্গে উপরের দিকটাতে একনত ভূগঠনও রয়েছে, মানে ইউনিক্লাইনাল স্ট্রাকচার রয়েছে। তো যে কারণেতে আমাদের অনেক কটাই স্ট্রাইক লাইন এখানেতে টানতে হবে, কারণ ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে এখানেতে এই যে ভাঁজ রয়েছে এর দুটো বাহুর, এদিকের বাহুরও নতি বার করতে হবে, এদিকের বাহুরও নতি বার করতে হবে, আর এইখানেতে এই ইউনিক্লাইনাল স্ট্রাকচারেরও নতি বার করতে হবে। তো যে কারণেতে আমাদের এইখানেতে বেশ কতগুলো স্ট্রাইক লাইন টানতে হবে। তো এবার দেখো একটা বেডিং প্লেন আমাদেরকে নির্বাচন করতে হবে যাকে হচ্ছে দুটো কন্ট্যুর হচ্ছে কাট করেছে। তো এবারেতে দেখো আমরা যদি এদিকে একটা বেডিং প্লেনকে প্রথমে দেখো নিচের দিকে যে ফোল্ডেড যে স্ট্রাকচার রয়েছে সেই ফোল্ডেড স্ট্রাকচারটাকে আমরা আগে নিচ্ছি। তো এখানে দেখো এই যে যদি আমরা এই যে স্ট্রাকচারটা আছে দেখো এইখানেতে এই যে বেডিং প্লেনটাকে যদি নির্বাচন করি আমরা, দেখো একটু ভালো করে দেখে নাও তোমরা এই জায়গাটা থেকে এই বেডিং প্লেনটাকে, যেটা হচ্ছে দেখো এই যে আপার স্যান্ডস্টোন আর তোমার হচ্ছে মিডিল শেল, এই বেডিং প্লেনটার উপর থেকে দেখো এখানেতে এই যে 500 কন্ট্যুর লাইন এখানেতে একবার কাট করেছে, আবার এখানেতেও একবার কাট করেছে, তাহলে এটা হলো। আবার দেখো 600 কন্ট্যুর লাইন এখানেতেও একবার কাট করেছে, আবার এইখানেতেও কাট করেছে। এই যে একদম হচ্ছে যে আনকনফর্মিটি যে প্লেনটা রয়েছে সেই প্লেনের একদম কাছ থেকে একদম এই জায়গাটাতে কাট করেছে এই বেডিং প্লেনটাতে। তাহলে এই বেডিং প্লেনটা আমার স্ট্রাইক লাইন টানার জন্য একদম উপযুক্ত। তো আমরা কি করব এবারেতে, যেরকমভাবে স্ট্রাইক লাইন টানতে হয়, অর্থাৎ এই দুটো পয়েন্ট যেটা রয়েছে এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমি স্কেল দিয়ে একটা স্ট্রাইক লাইন টেনে দেবো এখানটাতে। এবার দেখো এই যে স্ট্রাইক লাইন যেটা আমি টানলাম এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন, ঠিক আছে, 600 ফুটের স্ট্রাইক লাইন হচ্ছে এইটা। এবার এইখানেতে 600 মিটারের এই 600 ফুটের যে কন্ট্যুরটা আছে এটা এখান থেকে কাট করেছে আর নিচ থেকে এইটা, তাহলে এটা 600 ফিট হয়ে গেল। তাহলে এখানটাতে আমরা লিখে দেবো হচ্ছে 600 ফিট এই জায়গাটাতে, এই 600 ফিট। আচ্ছা, আর একটা এটা দেখো যেটা রয়েছে এইখানেতে 500 ফিটের মানে কন্ট্যুর কাট করেছে দুবার একই বেডিং প্লেনকে। তো এটাকে আমরা করে নিয়ে আমরা এইখানটাতে আর একটা হচ্ছে আমরা স্ট্রাইক লাইন এটা টেনে দেবো, যেটা হচ্ছে 500 ফিট। এবার এতে নতির যে দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বেশির থেকে কমের দিকে, তো এদিকে অ্যারোটা দিয়ে দেব। তাহলে একদিকের বাহুর হচ্ছে স্ট্রাইক লাইন আমরা টেনে ফেললাম, যেটার সাহায্যে আমরা নতিটাকে পরে বার করে নিতে পারবো। এবারে আসি দেখো এদিকটাতে, এবার এদিকটাতেও খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানেতে যেটা রয়েছে দেখো এই যে এই যে এই দিকের এই যে যেটা রয়েছে দেখো এইখানে তো একই রকম ভাবে হচ্ছে এই যে মিডিল শেলস আর আপার স্যান্ডস্টোনের মধ্যে যে বেডিং প্লেন যেটা রয়েছে সেই বেডিং প্লেনটাতে আমরা স্ট্রাইক লাইনটা টানবো। তো এখানে দেখো নিচের দিক থেকে 600 ফিট যাচ্ছে এবং উপরের দিকে দেখো এই হচ্ছে 600 ফিটের কন্ট্যুরটা একদম আনকনফর্মিটির লাগোয়া এখান থেকে কাট করেছে এই যে এখানেতে। আবার হচ্ছে এখান থেকে 500 ফিট গিয়েছে, আবার এখান থেকেও 500 ফিট গিয়েছে, তাহলে এখানে তো আমার এটা হয়ে গেল। তাহলে নিচের দিকের অংশটা আমরা করে ফেলতে পারলাম। এবার দুটো পয়েন্টকে আমরা যোগ করব, এদিকে আর এদিকে, এটাকে যোগ করে আমরা এখানেতে 500 ফিটের একটা টানলাম আর একটা হচ্ছে 600 ফিট আমরা করলাম এই জায়গাটাতে, এই যে 500 ফিট আর 600 ফিট এইখানটাতে এই যে দুটো পয়েন্টকে একসঙ্গে যোগ করে নিয়ে এই জায়গাটাতে টানবে এই যে।
এবার দেখো এখানটাতে লিখে দিই আমরা, এখান থেকে এই যে এটা হলো হচ্ছে 600 ফিটের, এটা হলো, তাহলে এটা 600 ফিটের স্ট্রাইক লাইন হচ্ছে এটা। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 500 ফিটের স্ট্রাইক লাইন হচ্ছে, আর এর হচ্ছে নতির দিক হচ্ছে এই দিকটাতে। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল। এবারেতে দেখো এখানেতে এই যে ওপরের দিকে যেটা রয়েছে একনত ভূগঠন যেটা রয়েছে, এরও হচ্ছে আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। এবারেতে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেতে দেখতে হবে যে কোনটা কাট করছে। তো এখানেতে দেখো এই জায়গাটাতে এই 800 মানে এই যে এখানটাতে রয়েছে, দেখো এই যে 700 ফিট এখানটাতে রয়েছে, এই যে 700 ফিট, এবং তার সঙ্গে সঙ্গে ওপরের দিকে দেখো এই 600 ফিট। অর্থাৎ এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এই বেডিং প্লেনটাকে যদি আমরা দেখি এবং দেখতে পাবে যে এইখানটাতে এই যে 700 ফিটের কন্টুর এখানটাতে একবার কাট করেছে, আর এইখানটাতে একবার কাট করেছে, এই জায়গাটাতে এইখানটাতে এবং এখানটাতে। আবার এটা ঘুরে এসে আবার দেখো এখানটাতেও কাট করেছে, এই দুটো জায়গাতে। ঠিক আছে, তাহলে এটা একটা হলো। আর একটা দেখো 600 ফিট যেটা রয়েছে, 600 ফিট এখানেতে একবার কাট করেছে, আবার এখানেতেও একবার কাট করেছে, এই যে। আবার দেখো 600 ফিট ঘুরে এসে এখানটাতেও একবার কাট করেছে। তো দুটো হলেই হয়ে যায়, তো এখানেতে 3বার কাট করে গেছে। তো আমরা এই বেডিং প্লেনটাকেই নিয়ে নিলাম এবং এই যে পয়েন্ট 3টে আছে এটাকে সমান্তরাল করে আমরা কি করব, আমরা একটা লাইন টেনে দেবো, মানে স্ট্রাইক লাইনটাকে আমরা টেনে দেবো। তাহলে এটা একটা হলো, তাহলে এটা হলো হচ্ছে 600 ফিটের স্ট্রাইক লাইন হলো এটা। আর নিচে দেখো এই যেটা রইলো এইখান থেকে এটা হচ্ছে 700 ফিটের স্ট্রাইক লাইন, এটা হলো এই জায়গাটা থেকে। এই যে দুটো আমরা স্ট্রাইক লাইন এখানটাকে টেনে দিলাম, এটা হচ্ছে 700 ফিট। এবার দেখো এটা এদিক থেকে এদিকে রয়েছে ঢালু, তো নদীর দিকটা হচ্ছে এদিকে থাকছে। তাহলে দেখো এখানেতে তাহলে এই যে দুটো যে ভূতাত্ত্বিক সময়কালের যে ভূতাত্ত্বিক গঠন এখানেতে রয়েছে, তার যে স্ট্রাইক লাইনগুলো সেগুলো আমরা এখান থেকে টেনে নিলাম। এবারেতে আমাকে কি করতে হবে, এর ভঙ্গিগুলোকে আমাকে স্থাপন করতে হবে ভূতাত্ত্বিক যে প্রস্থচ্ছেদ যেটা আমরা আঁকলাম তাতে। এবার এইখানেতে একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, দেখো যে এই যে নিচের দিকের এই যে ভাঁজ গঠন যেটা রয়েছে ফোল্ডেড স্ট্রাকচার, এখানেতে যে এদিকে এবং এদিকে যে স্ট্রাইক লাইনটা টেনেছি, এটা কিন্তু এই প্রস্থচ্ছেদ যে রেখা সেকশন লাইন যেটা রয়েছে এটা কিন্তু ক্রস করেনি। তো এটাকে আমাকে ক্রস করাতে হবে, আমি ছোট ছোট করে টেনে রেখে দিয়েছি। তো দেখো এইটাকে কিন্তু ক্রস করাতে হবে, না হলে আমরা আপাত নতি যেটা রয়েছে সেটাকে আমরা বার করতে পারবো না। দেখো এটাকে আর কিছুই নয়, জাস্ট হচ্ছে এই যে স্ট্রাইক লাইন যেটা রয়েছে এটাকে এই প্রস্থচ্ছেদ রেখা বরাবর একদম পুরো ওপর পর্যন্ত আমাদের এটাকে মানে বাড়িয়ে দিতে হবে। শুধু জাস্ট এই যে বাড়িয়ে দিলাম, এই যে কাট করে গেল, ব্যাস এখান থেকেই আমরা বার করে নিতে পারবো এটাতে। তো এই দুটো পয়েন্ট এখান থেকে এরকমভাবে বাড়িয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার দেখো নিচের দিকের যেটা রয়েছে, দেখো এই যে নিচের পোর্শন যেটা রয়েছে এইখানেতে একটা সমস্যা আছে, দেখো যে এখানেতে ম্যাপটার সীমানা হচ্ছে এখানেতে শেষ হয়ে গেছে, আর স্ট্রাইক লাইন তো এখানেতে রয়েছে এবং কাটও করেনি। তো এরকম যদি সমস্যা হয় তাকে সেক্ষেত্রে কি করবে, এইখানটাতে এই স্ট্রাইক লাইনটাকে এই সেকশন লাইনটাকে এই সেকশন লাইনটাকে আরেকটু বোর্ড বাড়িয়ে দেবে নিচের দিকেতে, একদম মানে পুরো পৃষ্ঠাটা পর্যন্ত যাতে যায়, একদম নিচ পর্যন্ত মানে কি করবে, এটাকে আরো এরকম ভাবে বাড়িয়ে দেবে। এই যে এবার বাড়িয়ে দেওয়ার পরেতে দেখো এবারেতে কি করবে, এইখানেতে এই যে স্ট্রাইক লাইনটা রয়েছে ঠিক একই রকম ভাবে এটাকে কাট করানোর জন্য এই নিচের দিকেতে হচ্ছে এটাকে বাড়িয়ে দেবে এরকম ভাবে। তাহলে এই একটা বেড়ে গেল, আর এটাও হচ্ছে একই রকম ভাবে এটা বেড়ে গেল। দেখো এবারেতে আমাদের স্ট্রাইক লাইনটা কি হলো, এই স্ট্রাইক লাইনটা হচ্ছে প্রস্থচ্ছেদকে কাট করে গেছে। ঠিক আছে, ব্যাস তাহলে হয়ে গেল আমাদের কাজ এখান থেকে। এবারেতে আমরা কি করব, এক এক করে আমরা এটার যে শিলাস্তরের ভঙ্গি অনুযায়ী এটাকে করব। তো আগে তো আমরা অলরেডি তো হচ্ছে বেডিং প্লেনগুলো আমরা হচ্ছে স্ট্রিপ পেপারেতে আমরা তুলে নিয়েছি। এবারেতে আমাদের কাজ হচ্ছে যে এগুলোকে এই যে প্রস্থচ্ছেদ যেটা আমরা এঁকেছি সেই প্রস্থচ্ছেদেতে এটাকে স্থাপন করা। তো এবারেতে স্থাপনটা করব কিভাবে, দেখো এবার স্থাপন করার সময়তে খেয়াল রাখবে যাতে হচ্ছে তোমার এগুলো বেঁকে না যায়। আচ্ছা এটাকে আর একবার হচ্ছে আমরা করে নিচ্ছি। আচ্ছা এখানেতে যেহেতু আনকনফর্মিটি আছে, তো আমরা কি করছি যে এই আনকনফর্মিটির ওপরের দিকের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই যে একনত, দেখো এখানটাতে একটা জিনিস বুঝে নাও, দেখো এই যে এই ওপরের দিকের অর্থাৎ এই যে কার্বনিফেরাস সময়ের যে ফরমেশন যেটা হয়েছে এই যে ওপরের দিকেরটা,
এর নিচে রয়েছে এই ডেভোনিয়ান সময়ের এই ফরমেশনটা। তো যে কারণেতে আমরা করব কি, আমরা আগে এই যে আপার পোর্শন যেটা রয়েছে অর্থাৎ এই কার্বনিফেরাসের সময়কালটা যেটা উপরেতে রয়েছে এইটাকে সবার আগে আমরা স্থাপন করে নেব। তারপরেতে আমরা হচ্ছে এই নিচের যে ফোল্ডেড স্ট্রাকচারের যে পোর্শনটা আছে সেটা স্থাপন করব। এটা করলে কি হবে, সুবিধা হবে। তো ফার্স্টেতে হচ্ছে দেখো এখানেতে এটা বরাবর এটা করে নিয়ে, তো এই আনকনফর্মিটিটা হচ্ছে এইটা। তো এই আনকনফর্মিটির উপরের পোর্শনটা হচ্ছে কার্বনিফেরাস সময়ের। তো সব এখান থেকে আগে প্রথমে শুরু করি। তো দেখো সবার ফার্স্টেতে হচ্ছে এই আনকনফর্মিটিটা কোন জায়গাতে কাট করছে সেইটা আগে আমাকে মার্ক করতে হবে। তো দেখো এইখানেতে এই আনকনফর্মিটিটা হচ্ছে, তারপরে পরের যে বেডিং প্লেন যেটা রয়েছে সেই বেডিং প্লেনটা এখানেতে হচ্ছে, তারপরের বেডিং প্লেনটা হচ্ছে এখানেতে, তারপরের বেডিং প্লেনটা এখানেতে, তারপরের বেডিং প্লেনটা হচ্ছে এইখানটাতে। তাহলে দেখো এই আনকনফর্মিটির ওপর পরের এই যে বেডিং প্লেন কটা আমি নিয়ে নিলাম। এবার এর যে নতি আছে সেই নতিটা লাগবে, তো এটার জন্য আমাকে ম্যাপের সাহায্য নিতে হবে। তো এবার দেখো এই যে ওপরের পোর্শনটা আছে ওর স্ট্রাইক লাইন মানে ওর নতি বার করার জন্য স্ট্রাইক লাইন আমরা কোনটা টেনেছি, অর্থাৎ এইটা, এই যে স্ট্রাইক লাইন যেটা রয়েছে এইটা, অর্থাৎ এই 700 ফিট থেকে 600 ফিট এই যে স্ট্রাইক লাইন দুটো, এই স্ট্রাইক লাইন দুটো হচ্ছে এই ইউনিক্লাইনাল স্ট্রাকচার অর্থাৎ কার্বনিফেরাসের যে ফরমেশনটা হয়েছে তার নতির জন্য। তো এবারেতে আপাতত নতি সহজে বার করার যেটা রয়েছে নিয়ম সেটা হচ্ছে দেখো এই যে স্ট্রাইক লাইন দুটো, এই স্ট্রাইক লাইন দুটো কোন জায়গাতে সেকশন লাইনকে কাট করেছে। তো দেখো এইখানেতে এই যে দুটো পয়েন্ট রয়েছে দেখো এই পয়েন্টে, তো এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা আমাকে এই কাটা কম্পাসেতে নিতে হবে। এই যে, তো এই কাটা কম্পাসেতে আমি নিলাম এই যে দুটো দূরত্ব যেটা রয়েছে দেখো এই মাঝখানের এই যে দূরত্বটা, এই যে এই অংশটা আমি নিয়ে নিলাম এইটাতে। এইবারেতে দেখো এখানেতে 700 থেকে 600 এদিকে রয়েছে আমাদের, মানে দেখো এই যে প্রস্থচ্ছেদের যে সেকশন লাইনের যে এ পয়েন্ট যেটা রয়েছে এই এ পয়েন্ট থেকে একদম বি পয়েন্টের দিকে হচ্ছে এই নতির দিক মানে দিয়েটা রয়েছে এই দিকটাতে। এবারেতে এইটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই দিকের এই যে প্রস্থচ্ছেদের এদিকের যে পোর্শনটা আছে এর নিচের দিকের একটা জায়গাতে আমরা কি করব, এইখানটাতে ধরো আমরা এই কম্পাসে কাঁটাটা ফোটালাম, ফুটিয়ে এই যে মাপটা নিলাম আমরা এই মাপটা আমরা এখানেতে নিয়ে নিই, এই যে এখানটাতে নিয়ে নিলাম এই যে মাপটা। এবার দেখো যেহেতু এদিকে রয়েছে অর্থাৎ এই যে 700 থেকে 600, তাহলে 700 দিক কোনটা দেখো, এই যে 700 দিক রয়েছে হচ্ছে এই এর দিকে এবং 600 দিক রয়েছে হচ্ছে বির দিকে। তার মানে ঢালটা হচ্ছে নতির এটা সেটা হচ্ছে এই দিকে 700 মানে এর থেকে বির দিকে। এবারেতে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার দিকে হচ্ছে, তার মানে এদিকের থেকে এর নিচের দিকে আমরা 0.1 ইঞ্চি মার্ক করে এখানটাতে করে নেব। এটা এই ডান দিকেতেই হবে, বাঁ দিকে হবে না, বাঁ দিকে হলে কিন্তু ভুল হয়ে যায়। এবারেতে এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দেবো এখান থেকে, এই এবারেতে যোগ করে দেওয়ার পরেতে আমাদের কাজ হচ্ছে সেট স্কোয়ার দিয়ে আমাদের শিলার ভঙ্গিগুলোকে স্থাপন করতে হবে। তো এবারেতে দেখো এখানেতে ফার্স্টেতে হচ্ছে এইটা হচ্ছে আনকনফর্মিটি। দেখো আমি আরেকবার স্ট্রিপ কাগজটা এখানেতে রাখছি, দেখো এইটা হচ্ছে আনকনফর্মিটির তারপরেতে দেখো পরপর যে বেডিং প্লেন যেগুলো রয়েছে। এবার দেখো এই যে আনকনফর্মিটিটা আছে এই আনকনফর্মিটির যে নতিটা সেটাও একই হবে। তার কারণটা হচ্ছে যে এই যে আনকনফর্মিটি যে লাইনটা যেটা রয়েছে দেখো, যেটা আমরা এই ম্যাপেতে আমরা যে চিহ্নিত করলাম, এই যে আনকনফর্মিটি যে লাইনটা আছে এর যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা এইখানের উপরের এই যে একনত শিলাস্তরের এই যে ভঙ্গি যেটা রয়েছে সেই ভঙ্গির সঙ্গেই, অর্থাৎ এই যে আনকনফর্মিটিটা নিয়েই হচ্ছে একনত গঠনটা তৈরি হয়েছে। তো যে কারণেতে আনকনফর্মিটির যে নতিটা থাকবে সেটা হচ্ছে এই নতি অনুযায়ী হবে। আচ্ছা, তারপরে দেখো এখানেতে এটাকে দিয়ে আমরা তো করে নিলাম। এবারেতে আমরা কি করব, আমরা হচ্ছে সেট স্কোয়ার দিয়ে এই ভঙ্গিগুলোকে আমরা এখানেতে স্থাপন করব। তো এখানেতে সেট স্কোয়ার দিয়ে
প্রথমেতে এই যেটা রয়েছে এটার সঙ্গে সমান্তরাল করে নিলাম। সমান্তরাল করে নেওয়ার পর এবারেতে প্রথমে আসি হচ্ছে, দেখো এটা হচ্ছে আনকনফর্মিটিটা ফার্স্টেতে। তো এই আনকনফর্মিটিটা একটু হালকা করে এখানতে টানবো, কারণ এটাকে আমাকে ওই ঢেউ খেলানোর লাইন দিতে হবে। তারপরে দেখো যে বেডিং প্লেন যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা। তো এই বেডিং প্লেনটাকে আমি এখানে টানলাম। তারপরের বেডিং প্লেনটা এখান থেকে কাট করেছে, তো সেটা এখানে দিলাম। তারপরের বেডিং প্লেনটা এখান থেকে কাট করেছে, আর তারপরের বেডিং প্লেনটা হচ্ছে এখান থেকে কাট করেছে। এবারেতে এইটা হলো। এবারেতে বেডিং প্লেনগুলো আমি করে ফেললাম। এবারেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আনকনফর্মিটি যে লাইনটা আছে সেই লাইনটাকে আমাকে এরকম ঢেউ খেলানো লাইনে দিতে হবে, এরকমভাবে, যাতে স্পষ্ট বোঝা যায় যে আনকনফর্মিটি লাইনটা কোনটা। এরকমভাবে এই ঢেউ খেলানো লাইনেতে করে দিলাম। তাহলে দেখো এই আনকনফর্মিটির ওপরের যে পার্টটা রয়েছে সেটা হয়ে গেল। এবারেতে আমরা আসবো হচ্ছে এই যে নিচের যে পার্ট যেটা রয়েছে, এই নিচের অংশটা যেটা ফোল্ডেড স্ট্রাকচার আছে সেই ফোল্ডেড স্ট্রাকচারের পার্টটাতে। তো এর জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশের বাহুর নতি এবং এই পাশের বাহুর নতিটা আমাকে বার করতে হবে। প্রথমে আসি হচ্ছে বাঁদিকের যে বাহু যেটা রয়েছে, বাঁদিকের বাহুর নতিটাকে বার করতে হবে। তো এখানেতেও আমরা কি করব, এখানেতে হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ যে রেখা রয়েছে, এই প্রস্থচ্ছেদ রেখাতে এই যে দুটো স্ট্রাইক লাইন যে কাট করেছে, এই কাটিং পয়েন্টের মাঝখানের যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমরা এই কাঁটা কম্পাসেতে মাপ করে নেব। তো দেখো এখানেতে থেকে এইখানেতে এই যে মাপ করে নিলাম আমরা এই জায়গাটাতে। এবার নেওয়ার পরেতে সেম একই রকম ভাবে আমরা করব কি, যে এই পাশেতে যেহেতু এদিকটাতে হচ্ছে, এই পাশের একটা অংশতে এটাকে আমি এই যে করে নিলাম ফুটিয়ে, এবং এই দুটো অংশ মার্ক করে নিলাম। এই যে এবার যেহেতু এর নতির দিক এদিকে আছে সেই জন্য আমরা করব কি, যে এই পয়েন্টটা থেকে নিচের দিকে একটা 0.1 ইঞ্চি আমি কেটে নেব। তারপরেতে একই রকম ভাবে হচ্ছে এই দুটো পয়েন্টকে আমি জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পরে সেট স্কোয়ার দিয়ে আমরা কি করব, এই জায়গাটাতে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে এদিকের বেডিং প্লেনগুলো এখনো মার্ক করা হয়নি। তো এখানের এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, যেটা আনকনফর্মিটির নিচেতে আছে, সেই বেডিং প্লেনটাকে আমরা হচ্ছে মার্ক করে নেব। তো দেখো এখানেতে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে, এখানেতে দেখো এখানেতে এই একটা এই দুটো এখানেতে বেডিং প্লেন এখানেতে রয়েছে। তো প্রথমেতে হচ্ছে এই বেডিং প্লেন দুটোকে মার্ক করে নেব যে জায়গাটাতে কাট করেছে। দেখো এখান থেকে একটা কাটিং করেছে আর এখান থেকে আর একটা কাটিং করেছে, এই হলো। এবারেতে এই বেডিং প্লেন কাট করা হয়ে যাওয়ার পরেতে এবারেতে আমাদের সেট স্কোয়ার দিয়ে আমাদের এই বেডিং প্লেন দুটোকে এখানেতে স্থাপন করে দিতে হবে। এবারেতে এইখানেতে এটা স্থাপন করার জন্য একই রকম ভাবে আমরা সেট স্কোয়ার নেব এবং সেট স্কোয়ার নিয়ে এইটার সঙ্গে সমান্তরাল করে নেব। এদিকের এই নতির সঙ্গে সমান্তরাল করে নিয়ে আমরা এই প্রথমে এই বেডিং প্লেনটা এদিকে এটা দেব, তারপরেতে এইটা। তো ভাঁজের একদিকের বাহুর এটা হয়ে গেল। এরপরেতে দেখো এইখানটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই জায়গাটাতে এই যে এইখানটাতে একটা ছোট্ট অংশ আছে, এই আনকনফর্মিটির তলাতে একটা ছোট্ট অংশ এখানটাতে রয়েছে। এই যে এই জায়গাটাতে এই যে লোয়ার স্যান্ডস্টোনের একটা ছোট্ট অংশ এখানেতে রয়েছে। আমি আরেকবারও তোমাদের বোঝার জন্য এই জায়গাটাতে দেখাচ্ছি। দেখো এই যে এ এবং বি, দেখো একদম এই যে আনকনফর্মিটি যে লাইনটা রয়েছে সেই আনকনফর্মিটি লাইনটা আর এই যে সমোন্নতি রেখা আছে এর একদম এই জায়গাটাতে, মানে এই সমোন্নতি রেখাটার পুরো গা ঘেঁষে পুরো এই তলা দিয়ে এই লাইনটা রয়েছে। মানে বলতে পারো এই সমোন্নতি রেখা আর ওই লাইনটা একদম একই ওপরেতে এইটা। তো এইখানটাতে হচ্ছে ওই বেডিং প্লেনটাকেও এখানটাতে মার্ক করতে হবে, যেটা হচ্ছে এই আনকনফর্মিটির নিচেতে অবস্থান করছে একদম এই জায়গাটাতে।
এই যে আনকনফর্মিটি যে লাইনটা রয়েছে এর নিচের এই জায়গাটাতে অবস্থান করছে। তো এই যে বেডিং প্লেন যেটা রয়েছে এটাকে আমরা এখানেতে মার্ক করে নিলাম এই জায়গাটাতে। এবার দেখো এই বেডিং প্লেনটার যে নতিটা যেটা হবে সেটা কোন দিকে হবে, দেখো এদিকের যে বাহু যেটা রয়েছে এই বাহুর ক্ষেত্রে আমরা বার করেছি স্ট্রাইক লাইন, এবং স্ট্রাইক লাইন করে আমরা এর যে আপাতত নতিটা আছে সেই নতির দিকটা এবং পরিমাণটা আমরা নেব। তো একই রকম ভাবে হচ্ছে দেখো এই দুটো স্ট্রাইক লাইন কি করেছে, এই ওপরের দিকে এই সেকশন লাইনকে কাট করেছে। তো যথারীতি হচ্ছে এই যে সেকশন লাইন রয়েছে এর মাঝের যে দূরত্ব যেটা রয়েছে সেই দূরত্বটাকে আমাদের মাপতে হবে কাঁটা কম্পাসেতে। তো এই মাঝের দূরত্বর যে মাপটা যেটা রয়েছে দেখো এই যে এই মাঝের দূরত্বের এই মাপটাকে আমরা নিয়ে নিলাম এখান থেকে। এখানটা নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা এদিকে রয়েছে ঢালটা, তো এখানেতে এরকম কোনো একটা জায়গাতে এটাকে এই পয়েন্টটা করে নিতে হবে। তো পয়েন্টটা করে নিয়ে এটা এদিকে এবং এটা এদিকে আমরা করলাম। এবারে এই পয়েন্টটা থেকে যেহেতু হচ্ছে দেখো এই যে নতির যে দিকটা আছে সেটা 600 থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে যেহেতু রয়েছে, তো সেই জন্যে এই ডান দিকের এই যে পয়েন্ট যেটা রয়েছে এই পয়েন্ট থেকে নিচের দিকে 0.1 ইঞ্চি, এই যে 0.1 ইঞ্চি এখানেতে মার্ক করে নেব এবং মার্ক করে নিয়ে যথারীতি হচ্ছে এই দুটোকে আমরা জুড়ে দেব এবং জুড়ে দিয়ে একই রকমের কাজ আমাদের করতে হবে সেট স্কোয়ার দিয়ে এটাকে সমান্তরাল করে আমাদের এই ভঙ্গিটাকে স্থাপন করতে হবে। এই যে ভঙ্গি যেটা রয়েছে নিচের দিকে যেটুকুনি অংশ পারা যায় সেইটুকুনি অংশের এই ভঙ্গিটাকে এখানেতে স্থাপন করতে হবে। তো এখানেতে করে একদম এই জায়গাটাতে করে এই যে আনকনফর্মিটির একদম নিচের দিকের যেটুকুনি অংশ রয়েছে এইটুকুনি অংশতে আমাকে এই ভঙ্গির এটাকে দেখাতে হবে। তো দেখো এইরকম ভাবে হচ্ছে এই যে ম্যাপের যেটা রয়েছে এই প্রস্থচ্ছেদ অঙ্কন করার পরেতে যথারীতি যে কাজটা করতে হয় শিলাস্তরের ভঙ্গিগুলোকে স্থাপন করতে হয়। তো আমরা হচ্ছে সেই ভঙ্গিগুলোকে স্থাপন করেছি। এবারেতে দেখো ফাইনালি যেটা করতে হবে আমাদের এই যে ম্যাপ দেখে এই যে ইন্ডেক্স যেটা দেওয়া রয়েছে দেখো ম্যাপেতে এই ইন্ডেক্স অনুযায়ী শিলাস্তরের যে ভঙ্গিগুলোর যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলো এখানেতে দিতে হবে এবং ইন্ডেক্স করতে হবে। তো এই যে কাজটা আছে এই কাজটা আমি অলরেডি করে রেখে দিয়েছি, সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবে এবং তোমরাও এটা দেখলে খুব সহজে করে নিতে পারবে। তো দেখো এখানেতে এই যে কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে তো এইটা হচ্ছে পুরো হচ্ছে যে ম্যাপটা আমরা থেকে যে সেকশনটা করলাম সেইটা সম্পূর্ণ দেখো এইখানেতে সেকশনটা যেটা রয়েছে অর্থাৎ শিলাস্তরের যে ভঙ্গিগুলোকে স্থাপন করা পরেতে সেই ভঙ্গিগুলো হচ্ছে ইন্ডেক্স দেখে যে সিম্বলগুলো রয়েছে প্রত্যেকটা শিলাস্তরের সিম্বলগুলো দিয়ে এটা এখানতে করে নেবে। ওপরেতে লিখবে হচ্ছে জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন এবি এবং নিচেতে দেখো এই ইন্ডেক্সটা করবে এবং এই ইন্ডেক্সটা হচ্ছে কিভাবে করবে দেখো এখানেতে যেহেতু দুটো সময়কালের শিলাস্তরের ফরমেশন যেহেতু দেওয়া আছে এবং নিচেরটা আমাদের ছিল হচ্ছে ডেভোনিয়ান সময়ের, দেখো এখানে আমি পাশে এই ইন্ডেক্সটা রাখছি। তো এই যে ডেভোনিয়ান সময় ছিল এটা নিচে থাকবে, তারপরে ওপরে থাকবে হচ্ছে এই কার্বনিফেরাসের এইটা এবং এদের মাঝখানেতে হচ্ছে আনকনফর্মিটিটা এরকম ভাবে ঢেউ খেলানো লাইন দিয়ে দেখিয়ে দিতে হবে এবং নিচের এই জায়গাটাতে লিখতে হবে ওল্ড, ওপরেতে লিখতে হবে ইয়ং। অর্থাৎ ডেভোনিয়ান সময়ের যে ফরমেশন এটা ওল্ড পিরিয়ডে আর কার্বনিফেরাসের ফরমেশনটা হচ্ছে নতুন সময়কালে মানে তুলনামূলকভাবে নবীন। আর ওপরেতে লিখবে সাকসেশন অফ রক বেডস আর ইন্ডেক্স, আর এটা একটা ছোট্ট বক্সের মধ্যে করে দেবে এবং যথারীতি জিওলজিক্যাল ম্যাপের যে স্কেল হয় 1 ইঞ্চি ইকুইভ্যালেন্ট 1000 ফিট সেটাও তোমরা এখানেতে লিখে দেবে। আর এই যে আপাত নতি বার করার জন্য যে দাগগুলো কাটা হয়েছিল এগুলো ছোট ছোট করে এখানেতে রেখে দেবে। আর এটার যদি পরিমাণ তোমরা যদি লিখতে চাও তাহলে খুব সহজেই হচ্ছে এই যে দাগগুলো যেগুলো রয়েছে এই দাগের উপরেতে তোমরা চাঁদাটা ধরবে এবং চাঁদা ধরে হচ্ছে এই যে চাঁদাটা ধরে এইখান থেকে দেখো এই যে চাঁদা ধরে এইখানের এই দাগের যে অ্যাঙ্গেলটা যেটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা অনুযায়ী এখানেতে পরিমাপ করে এর পাশেতে এইখানটাতে তোমরা লিখে দেবে। লিখে দিলে তাহলে এখানকার যে এই যে আপাত যে নতি যেটা রয়েছে যেটা অনুযায়ী এই শিলাস্তরের ভঙ্গিগুলোকে
স্থাপন করতে হয় সেইটা আমরা এখান থেকে জানতে পারবো। এবং এইভাবেই হচ্ছে এই পুরো যে জিওলজিক্যাল যে ম্যাপটা আছে সেটা হচ্ছে এইরকম টোটালি সম্পূর্ণ হচ্ছে এরকমভাবে করতে হবে। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।